প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। এখানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের বক্ষব্যাধি সমস্যা নিয়ে এবং সমস্যার সমাধান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকেও তেমনি একটি সমস্যা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যেটি খুবই সুপরিচিত, কিন্তু এখনও আমাদের দেশের অন্যতম বড় স্বাস্থ্য ঝুঁকি, তা হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা নিয়ে আমরা অনেক কথা বলি, যক্ষ্মার চিকিৎসা চলছে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত। চিকিৎসায় নতুন নতুন মাধ্যম আসছে, কিন্তু তারপরও রোগীর সংখ্যা কমছে না। শুধুমাত্র রোগটি নয়, রোগ ভালো হয়ে যাওয়ার পরও অনেক ধরনের জটিলতা থাকে। আজকে এই জটিলতা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম, যিনি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের অন্যতম সদস্য এবং পাশাপাশি চেস্ট ডিজিজ স্পেশালিস্ট হিসেবে বর্তমানে আছেন পপুলার ডায়াগনস্টিক লিমিটেড এবং হাসপাতালে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা যক্ষ্মা নিয়ে কথা বলবো এবং যক্ষ্মা নিয়ে আমার মনে হয় যে আপনি কথা বলার একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ আমাদের এই দেশে, কারণ আপনি যক্ষ্মা নিয়ে সরাসরি কাজ করেছেন, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সরাসরি ছিলেন এবং এখনও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তো প্রথমেই এই যক্ষ্মা নিয়ে জানতে চাই, যক্ষ্মা রোগটি তো অত্যন্ত সুপরিচিত এবং এটি নিয়ে কথা হচ্ছে, এর চিকিৎসাও চলছে, তারপরও আমাদের দেশে এই রোগীর সংখ্যা কমছে না। তো এই রোগটি আসলে কেন কমছে না সেই ব্যাপারটি প্রথমে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যক্ষ্মা একটা জীবাণুবাহিত রোগ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটা জীবাণু দিয়ে হয় এবং এই যক্ষ্মাটা আমাদের দেশে সারা পৃথিবীতেই পুরোনো কাল থেকে ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আসার পর থেকে আমরা কোনো সিগনিফিকেন্ট চিকিৎসা থাকা সত্ত্বেও ইমপ্রুভমেন্টে যেতে পারছে না। কারণ হলো যে যক্ষ্মা রোগের যে বিস্তার, এটার জন্য যে যে অবস্থা দরকার, প্রাথমিক স্বাস্থ্য যে ব্যবস্থা থাকা দরকার, সেটা থাকার পরেও, ওষুধপত্র থাকার পরেও আমাদের জাস্ট ইগনোরেন্সের কারণে আমরা আগে যেতে পারছি না। যেমন ধরেন যক্ষ্মা রোগী যদি কাশি হয়, সেটা নির্ণয় করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। কারণ হলো রোগী কাশি হলেই মনে করে ওষুধপত্রের দোকান থেকে খায়, খেয়ে দেরি করে আসে এবং যখন আসে তখন দেখা যায় যে অনেক ক্ষতি হয়ে গেছে। তো যক্ষ্মা যে একটা রোগ যেটা জীবাণু দিয়ে হয় এবং যক্ষ্মা শুধু ফুসফুসই না, যক্ষ্মা ফুসফুস ছাড়া ফুসফুস বহির্ভূতও যক্ষ্মা হয়। আচ্ছা, যক্ষ্মার কথা আপনি বলছেন যে ফুসফুসও হয়, ফুসফুস বহির্ভূত যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানেও হতে পারে। কি কি লক্ষণ দেখা যায়? কখন আমরা বলবো যে এটি ফুসফুসের যক্ষ্মা এবং কখন বলবো যে না এটা ফুসফুসটা অন্য জায়গারও যক্ষ্মা? ফুসফুসে যে যক্ষ্মা রোগী হয় সেটা কাশি থাকে, প্রথম সিমটম কাশি, এবং এই কাশিটা সাধারণত সবারই হতে পারে, কিন্তু কাশি যেটা যক্ষ্মার কারণে 3 সপ্তাহের অধিককাল সময় থাকে। তার সাথে অনেক সময় ঘুষঘুষে জ্বর থাকে, অল্প জ্বর থাকে, যেটা ঘুষঘুষে জ্বর বলে আমরা। সকালবেলা কাজে চলে যায়, বিকালবেলা আসরের নামাজের পর থেকেই দেখা যায় অল্প অল্প জ্বর, এবং সকালবেলা আবার কাজে যায়, গা করে না, লো গ্রেড ফিভার বলে এটাকে। তার সঙ্গে বুকে ব্যথা থাকতে পারে। কাশিতে অনেক সময় রক্ত যেতে পারে, কেবল রক্ত গেলেই তখন কিন্তু রোগীরা আমাদের কাছে চলে আসে, কিন্তু এর আগে 3 মাস 6 মাস আগে যে তার যক্ষ্মা ইনফেকশন লাংসে হয়ে গেছে সেটা কিন্তু আর খেয়াল নেই। এই হলো ফুসফুসের যক্ষ্মাটা। আচ্ছা, আর ফুসফুস বহিত যক্ষ্মা যে কোনো জায়গায় হতে পারে, চোখে হতে পারে, ব্রেনে হতে পারে, গ্ল্যান্ডে হতে পারে, বুকে হতে পারে, কি বলে ইউট্রাসে হতে পারে, আমাদের খাদ্যনালীতে হতে পারে, সব জায়গায় যক্ষ্মা হতে পারে। আচ্ছা, যক্ষ্মা সব জায়গায় হতে পারে। সুতরাং যক্ষ্মা সেইগুলোর জন্য আলাদা আলাদা সিমটম। যেমন যদি গ্ল্যান্ড টিবি হয়, সেখানে ঘাড় ফুলে যায়, অথবা কোনো গ্ল্যান্ড ফুলে যায়, অথবা যদি পেটে হয় তখন কনস্ট্যান্ট ডায়রিয়া থাকে, ওজন কমে যায়, অথবা কনস্টিপেশন থাকতে পারে, পেটে পানি আসতে পারে। যদি জরায়ুতে হয় তাহলে জরায়ুর যক্ষ্মার জন্য কনসিভ করতে নাও পারতে পারে, পেশেন্টের জ্বর থাকে এবং পেলভিক পেইন থাকে, এবং অনেক সময় মাসিকের সময় অধিক রক্তক্ষরণ হতে পারে। এরকম বিভিন্ন অর্গান অনুযায়ী সে যক্ষ্মার ম্যানিফেস্টেশন হতে পারে। এই যে যক্ষ্মা হচ্ছে ফুসফুসে হচ্ছে এবং ফুসফুসের বাইরেও হচ্ছে, যদি ফুসফুসে হয় সেখান থেকে ফুসফুসের বাইরে হবে এরকম কি কোনো ব্যাপার আছে, নাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সরাসরি হতে পারে? 2 রকম হতে পারে। ফুসফুসে প্রাইমারি, ফুসফুস থেকে সাধারণত প্রথম যক্ষ্মাটা হয়, সে ফুসফুস থেকে আবার খাদ্যনালীতেও ছড়াতে পারে, আবার অন্য হতে পারে, অথবা অন্য জায়গাও প্রাইমারি হতে পারে, 2 জায়গায় হতে পারে। সাধারণত ফুসফুসে প্রাইমারি। আমরা খুব বেশি দেখি ইদানিং যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, বিশেষ করে ঘাড়ের আশেপাশে। এটি কি সংক্রামক কিনা এই প্রশ্নটাই অনেক দর্শক বলি বা রোগী বলি সবাই কিন্তু করে।
সেটি জানতে চাই উত্তর। হ্যাঁ, গ্ল্যান্ড ফুলে যাওয়া যদি যক্ষা রোগের কারণে হয়, এটা কিন্তু সংক্রামক না। কেবলমাত্র ফুসফুসের যক্ষাটা, যেটার মধ্যে কফের জীবাণু পাওয়া যায়, যক্ষার জীবাণু পাওয়া যায়, ওটাই সংক্রামক, কিন্তু গ্ল্যান্ড টিবিটা সংক্রামক নয়। আচ্ছা, আবার অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে, বিশেষ করে যখন ব্রেইন ধরে, তো ওই সময় খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং তার চিকিৎসা করতে গেলেও অনেকে, বিশেষ করে পরিবারের সদস্যরা একটু ভয় পায় যে তার কাছে যাবে, এখান থেকে তাকেও কি আক্রমণ করতে পারে কিনা। তো সেই ব্যাপারটিও জানতে চাই যে সেই মধ্যে কোনগুলো সংক্রামক, কোনগুলো সংক্রামক নয়। ব্রেনে যে টিবিটা হয় সেটা কিন্তু আসলে প্রথম সংক্রামক না, কিন্তু এইটার ব্রেনের যদি টিবি হয়, ব্রেনের কাভারিংসে হয়, মেনিনজেস যেটা, ওইটা মেইনলি হয়। তো এটা কিন্তু খুব ডেঞ্জারাস, সিরিয়াসলি ডেঞ্জারাস যদি আর্লি ডায়াগনোসিস করতে না পারি। কিন্তু সুখের বিষয় হলে যদি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে কিন্তু আবার চিকিৎসা করে ভালো করা যায়। কিন্তু যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো, তার পোস্ট ট্রিটমেন্ট সিকিউরিটিটা কম হবে। আর যদি ডেলি করি তাহলে সিকিউরিটি বেশি হতে পারে, এবং সিকিউরিটিটা কিন্তু খুব খারাপ, এটা কিন্তু ছোঁয়াচে নয়। আচ্ছা, তো এই যে যক্ষা হলো, যক্ষা পরবর্তী সময়ে কিছু সমস্যাও হয়, সে ব্যাপারে একটু একটু করে শুনবো। তার আগে একটু জানতে চাই, এই যে যখন যক্ষা রোগটি ধরা পড়ে মানে তার যদি কোনো উপসর্গ যদি থাকে, সেই উপসর্গ দেখে পরবর্তী সময় কিভাবে রোগটি নির্ণয় করতে হবে? হ্যাঁ, আপনি যখন একটা রোগী আসবে, ফুসফুসের যক্ষায় শতকরা 85%, অন্যগুলো 15% মতো। তো সেই ক্ষেত্রে ফুসফুসের যক্ষার জন্য সিমটমটা আমি বলছি। প্রথম রোগীটা আসার পরে আমরা রোগীটার কাছ থেকে কাশি আসবে, কিন্তু সে কাশিটা লম্বা সময় 2 মাস 3 মাস পর্যন্ত, 1 নম্বর। এবং তার সাথে কফ থাকবে, তার খুসখুসের জ্বর থাকবে, বুকে ব্যথা থাকবে। এই ব্যথার পরে তার এমন এক সময় আসে যে শ্বাসকষ্ট নিয়েও আসতে পারে, কাশিতে রক্ত পড়া নিয়েও আসতে পারে। তো এইগুলো যখন হয়, তখন আমরা কিন্তু প্রথমেই হিস্ট্রি নেওয়ার পরে তার পারিবারিক হিস্ট্রিটাও আমরা নিই, যে পরিবারে কেউ যক্ষা ছিল কি না। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এবং হিস্ট্রি নেওয়ার পরে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে অ্যাকর্ডিংলি আমরা কফে যদি পাই, কফের চিকিৎসা করি। কফে না পেলে আমরা বুকের এক্সরে করি, এক্সরেতে না পেলে আমরা অন্য পরীক্ষা করি। বুকের একটা টিবি আছে, যে টিবিটা হলো লাংসের কাভারিংয়ে হয়, আবরণে হয়, প্লুরাতে হয়। ওইখানে কিন্তু আপনার এটা কিন্তু এক্সট্রা পালমোনারি, লাংসের বাইরে ওটা, ওইটাকে এক্সট্রা পালমোনারি, ওটা কিন্তু ছোঁয়াচে নয়। কিন্তু কফের যেটা জীবাণু থাকবে সেটা ছোঁয়াচে। একটা যখন টিবি হয়, তখন যেমন লাংসের স্ট্রাকচারাল ড্যামেজ হয়, ফাংশনাল ড্যামেজ হয়, এবং লাংসের যে কাভারিং সেটারও ড্যামেজ হতে পারে। এইভাবে সিমটম দিয়ে আমরা যক্ষা রোগের নির্ণয় করতে পারি। জি, যক্ষার তো চিকিৎসা করার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করে কারো যদি যক্ষা ধরা পড়ে, তার পরিবারের অন্যান্য সদস্যকেও বলে যে তাকেও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এটির পিছনে কারণটি কি? এটা কারণ যদি কফে জীবাণু পাওয়া যায়, কারণ এই রোগটা তো আসলে যখন ঢুকেছে তারপর তখনই সিমটম তৈরি করে, এর ইনকিউবেশনটা অনেক লম্বা। তখন একই পরিবারে ধরেন 7জন 8জন থাকে, এবং আমাদের যক্ষার রোগের প্রকোপটা কিন্তু একটু ভিন্ন। যেমন যারা একসাথে থাকে, ইসলাম বস্তিতে যারা বেশি থাকে, একই গ্যাদারিংসে থাকে, ওদের বেশি হয়। এছাড়া অন্যদের যে হতে পারে তা না, অনেক বড় লোকেরও যক্ষা হতে পারে, সবারই হতে পারে। তো সেই জন্য যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যদি কফের জীবাণু থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কাশির মাধ্যমে যেহেতু ছড়ায়, এটা ড্রপলেট ইনফেকশনের মধ্যে, সেখানে তার ওয়াইফ ইনফেক্ট হতে পারে, তার ফ্যামিলি মেম্বার যারা ছেলে মেয়ে আছে ওরা ইনফেক্ট হতে পারে। সেই জন্য নিয়ম হলো, যখনই একটা যক্ষা পজিটিভ রোগী পাই, তখনই আমরা তার ফ্যামিলি মেম্বারদের যক্ষাটা পরীক্ষা করে নেবে, তাহলে আর্লি ডায়াগনোসিস করা যায় এবং ওদের প্রিভেন্টিভ থেরাপি দিলে ভালো হয়ে যায়। জি, তাদের ক্ষেত্রে কি শুধুমাত্র এই কফের পরীক্ষাই করবে, নাকি তার সাথে অন্য কোনো পরীক্ষা করতে হবে? কফ ছাড়াও যদি কফে কিছু না পাই, আমরা তখন প্রথমে কফ করি, তারপরে আমরা বুকের এক্সরে করি। এক্সরে করে যদি বুকে দেখি যে বুকের কোনো কিছু লেশন আছে কিনা, সেগুলো আমরা ডায়াগনোস করতে পারি। এছাড়া যদি দেখি লাংসের প্লোরায় কিছু আছে কিনা দেখতে পারি। লাংয়ের ব্যাপারে এইগুলোই আমরা সাধারণত করি, এগুলো করেই আমরা ডায়াগনোসিস করতে পারি। জি, যেমন কফে জীবাণু থাকলে বলা হয় যক্ষা, ফুসফুসের যক্ষা। আবার অনেক ক্ষেত্রে চিকিৎসকরাও বলেন যে না, এটি কফে জীবাণু নাই, কিন্তু তারপরে যক্ষা। এই ব্যাপারটি কেন হচ্ছে? ব্যাপারটা কেন হচ্ছে যে কফে জীবাণু কখন আসে, আমাদের লাংসটা হয়, যে লাংসের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যদি ওই লাংসটার সাথে আমাদের যে ব্রঙ্কাসটা আছে, আমাদের যে নালিটা আছে, ওই নালিটার মধ্যে যদি কফটা না আসে, তাহলে তো ওইখান থেকে ব্যাকটেরিয়াটা আসবে না। সেই জন্য অনেক সময় আমরা ওই কফে পাই না, এক্সরেতে পাওয়া যায়। আবার এক্সরে দেখলে পরে
কফে যখন না পাওয়া যায় এক্সরে দেখলে আমরা ডায়াগনোসিস করতে পারি। কখনো এক্সরেতেও পাওয়া যায় না, আবার কফেও পাওয়া যায় না। হ্যাঁ, তখন আমরা একটা এন্ডোস্কোপি, একটা ব্রঙ্কোস্কোপি করে আমরা ওইখান থেকে যে সিক্রেশনগুলো ওগুলো বলে ব্রঙ্কাগুলো লাভাজ নিয়ে এসে টেস্ট করে ওই সময় পাওয়া যেতে পারে এন্ডোব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস। তার মানে অনেক মাধ্যম আছে এই রোগটি নির্ণয়ের জন্য। তো ফুসফুসের ক্ষেত্রে তো এই পরীক্ষাগুলো করে বোঝা যেতে পারে। ফুসফুস বহির্ভূত যে যক্ষাগুলো আছে, বিশেষ করে কারো যদি গ্ল্যান্ড ফুলে যায়, কারো যদি পেটে থাকে, কারো আপনি বলেছেন যে এমনকি কিডনিতেও হতে পারে, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে? যে অর্গানটা ইনভলভ হয়েছে, ধরেন গ্ল্যান্ড ফলে গেছে, যে ঘাড়ের গ্ল্যান্ড, নেক গ্ল্যান্ডগুলো ফলে গেছে, এইটা সাধারণত আমরা পরীক্ষা করার সময় ফিজিক্যাল এক্সামিনেশন করা দেখতে পারি এটা নন টেন্ডার থাকে, ম্যাটেড থাকে। হ্যাঁ, এবং এটা কিন্তু যদি একুট ইনফ্লামেশন থাকে তাহলে পাস না হয়, তাহলে কিন্তু ব্যথা হয় না। তো সেই সব ক্ষেত্রে আমরা ওইখান থেকে আমরা বায়োপসি নিই, সাইটোলজি নিই, এফএনএসি নিই, অথবা কোর বায়োপসি নিয়ে ওইখান থেকে টেস্ট করে আমরা অর্গানিজমটা পেতে পারি, অথবা লেশনটা কেমন আমরা দেখতে পারি। একটি সমস্যা ইদানিং পরিলক্ষিত হয়, তা হচ্ছে অপারেশন পরবর্তী সময়ে যক্ষা। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে, আবার দেখা যায় অপারেশনের জায়গাতেও যক্ষা হয়। তো এই ব্যাপারে একটু কথা শুনতে চাই, কিন্তু তার আগে আমাদের একটু বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি যক্ষা এবং যক্ষা পরবর্তী রোগের চিকিৎসা নিয়ে। এই যে রোগের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ একটি অপারেশনের পরে হঠাৎ করে বলা হয় যে না, তার এই অপারেশনের জায়গায় যক্ষার জীবাণু পাওয়া যাচ্ছে। তো এটি কেন হচ্ছে, এই ব্যাপারটি একটু জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কারণ এটা কিন্তু আমরা এখন পাচ্ছি। আগে কিন্তু আমরা এটা ইগনোর করতাম, ডায়াগনোসিসের জন্য আমাদের কাছে পেশেন্টগুলো আসতো না। যক্ষা মানে অপারেশন পরবর্তী যে যক্ষাটা হয়, এটা সাধারণত নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়াতে হয়, এবং এই টিউবারকুলোসিসটা কিন্তু নর্মাল টিউবারকুলোসিস চেয়ে একটু ডিফারেন্ট। এবং এইটা কিন্তু এই অর্গানিজমটা সাধারণত আমাদের এনভায়রনমেন্টেই থাকে, আমাদের পানির লাইনে থাকে, যেখান থেকে ড্র্যাপিং করা হয়, ধোয়, অথবা হাত পা ধোয়া হয়, ওইখান থেকে থাকতে পারে, অথবা আমাদের এনভায়রনমেন্টে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের সবসময় এই এনভায়রনমেন্ট এটা থাকছে। এইটাকে নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়া বলা হয়। এবং এই ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন হয়ে পরবর্তীতে আপনার এই ঘাটা আর সারছে না। যেমন সিজারিয়া সেকশন হয়েছে, অথবা একটা গলস্টোন ডিজিজ হয়েছে, অপারেশন হয়েছে, অথবা একটা কিডনি অপারেশন হয়েছে, অথবা হার্নিয়া অপারেশন হয়েছে, অথবা একটা অ্যাবডোমিনাল অদার অপারেশন হয়েছে, যেখানে এই যে জায়গাটা অপারেশন জায়গাটা আর সারছে না, যত অ্যান্টিবায়োটিক দেন সারছে না। কিন্তু আমরা আসলে এইটা সার্জিক্যাল যে কি ইনফেকশনটা হয়েছে, পোস্ট সার্জিক্যাল কি ইনফেকশনটা হয়েছে, এটা আমরা খুঁজি না। কিন্তু সুখের বিষয় হলো এটা আমরা এখন ডায়াগনোসিস করছি, এটার প্রকোপ কিন্তু বেশি। বহির্বিশ্বে কিন্তু টিউবারকুলোসিস কন্ট্রোল করে ফেলছে, নন টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা এখন নন টিউবারকুলোসিসটা বেড়ে যাচ্ছে। আর আমাদের দেশে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি না, এখন আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং সুখের বিষয় আসলে যে আমাদের ল্যাবরেটরিগুলোতে এই পরীক্ষাগুলো হয়, আইসোলেট করা যায়। এই ব্যাকটেরিয়া আইসোলেট করলে লম্বা চিকিৎসা করে ভালো করা যায়। এবং এটা কিন্তু ইউজুয়াল যক্ষা যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলোতে ভালো হবে না, এর জন্য আলাদা ওষুধ আছে, এবং লম্বা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। তার মানে এগুলোর ক্ষেত্রে চিকিৎসা আছে, এবং সেই চিকিৎসার জন্য অবশ্যই যেটাই মনে হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করাটাই শ্রেয়। আমরা যেমন যক্ষার কথা শুনছি, এখন আবার শুনছি যে যক্ষা ছাড়াও নন টিউবারকুলার মাইকোব্যাকটেরিয়া দিয়েও সমস্যা হয়। তো এত সমস্যা, অথচ এই সমস্যাগুলো সমাধানের জন্য সচেষ্ট সবাই, তারপরও আমাদের দেশেই কেন এত বেশি? বিশেষ করে আমরা যখন যক্ষা নিয়ে কথা বলি, বারবার এই ধরনের পরিসংখ্যান আসে যে আমাদের দেশ প্রায় শীর্ষ অবস্থানে আছে যক্ষার ক্ষেত্রে, যক্ষা রোগীর ক্ষেত্রে, এবং যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ক্ষেত্রেও। তারপরেও কেন সমস্যা রয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই সমস্যাটা হলো দুটো কারণ। একটা হলো যে প্রথমে মানুষ এই যক্ষার যে সিমটমগুলো, এগুলো খুব স্লো প্রসেস, আস্তে বেড়ে যাচ্ছে। এক নম্বর, মানুষ দেরি করে আমাদের কাছে আসে। দুই নম্বর হলো আমাদের সোশ্যালি আমরা কিন্তু যক্ষা শুনলে আমরা কিন্তু এখনও সে একটা একটা কার্স, এটা একটা কার্স, এইটা কিন্তু আমরা
পেরিয়ে উঠতে পারি না। মানে যক্কা হলে তার কাছে তার যাওয়া যাবে না, তার কাছে থাকা যাবে না, তার সঙ্গে চলাফেরা করা যাবে না, সেজন্য আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি। তো এই দুইটা কারণ আমি মনে করি যে যক্কা হলে দেরি করে আসার দুইটা কারণ। একটা হলো যে গা করে না, সিমটমগুলো স্লো প্রসেসিং। 2 নম্বর হলো এই যে সামাজিক যে স্বীকৃতিটা, যক্কা হলে তাকে আলাদা করে দেওয়া সব কিছু, এইগুলোর জন্য তারা দেরি করে আসে, লুকিয়ে রাখে। যক্ষ্মার জটিলতার মধ্যে ঔষধ প্রতিরোধী যক্ষ্মার কথা ইদানিং শোনা যাচ্ছে, এই ব্যাপারটি কি? এটা কিন্তু আমাদের দেশে একটা মেজর প্রবলেম, কারণ যক্ষ্মার চিকিৎসা আমরা করছি এবং মজার ব্যাপার হলো যক্ষ্মার চিকিৎসা নিতে আসার পরে যক্ষ্মা রোগের যে ওষুধ খাওয়ার পরে নিয়মিত অবিরাম খেলে যক্ষ্মা রোগের যে সিমটমগুলো সেগুলো খুব দ্রুত ভালো হয়ে যায় সময়, এবং রোগীরা কাজকর্মে ফিরে যেতে পারে কিছুদিনের মধ্যেই। ফিরে গেলে যখন সে ভালো ফিল করে তখন হয় কি, তখন সে চিকিৎসাটা বন্ধ করে যায়। আপনারা জানেন যে যক্ষ্মা রোগের চিকিৎসা অবিরাম 6 মাস করতে হয় এবং ওষুধগুলো ফ্রি বিনা পয়সায় পাওয়া যায়, সময় মতো এসে খেলেই হয়। কিন্তু রোগীরা 2 মাস পরে যখন সুস্থ বোধ করে তখন আর বন্ধ করে দেয়। এই বন্ধ করার ফলে একটা ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিসগুলো শুরু হয়, অথবা আজকে খেলেও কালকে খেলো না, পরশু খেলেও 2 দিন পর খেলো না। এই ইরেগুলার ট্রিটমেন্টের জন্য এই যক্ষ্মার রোগ মানে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা শুরু হয় এবং এটা কিন্তু খুব একটা গ্রেভ কন্ডিশন। এটাকে সহজে চিকিৎসা করে ভালো করা যায় না, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিস। এটা আমাদের দেশের জন্য যেমন বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই একটা কারণ। 2 নম্বর কারণে যদি এই রোগীটা একটা রোগীকে ইনফেক্ট করতে পারে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিস রোগীরা, তাহলে কিন্তু ওটা একদম চক্রবৃদ্ধি হারে তার সব ফ্যামিলির মধ্যে ছড়ায় যায়, আরও বাড়তে থাকে। তো এইসব কারণে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স একটা খুব জটিল একটা যক্ষ্মা রোগী পরিণত হয়ে যায়। জি, আমরা তো জানি যে আপনি এই যে যক্ষ্মা আর যেই অবস্থাটি নিয়ে আমরা এখন কথা বলছি, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা, এই নিয়ে আপনি কাজ করেছেন এবং বাংলাদেশের যেই এলাকায় বা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে এই এমডিআর টিবি ওয়ার্ড আছে, এটি যখন স্থাপিত হয় সেই ক্ষেত্রেও আপনি একটা ভূমিকা পালন করেছিলেন। সেই ব্যাপারে একটু জানতে চাই, সেই গল্পটা কিভাবে এই ঘটনাটা শুরু হলো। আচ্ছা দেখুন, আমি 2008 সাল থেকে 2010 সালের জুন মাস পর্যন্ত, 8 সালে মে থেকে জুন পর্যন্ত 2 বছর 10 মাসের মতো আমি যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে কাজ করেছি এবং আমি সেই সময় যক্ষ্মা নিয়ন্ত্রণ সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তখনই কিন্তু আমরা বাংলাদেশে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিস, যেটা জটিল যক্ষ্মা রোগী, সেই রোগীটার সেই প্রকল্পটা হাতে নিয়েছেন। এর একটা গাইডলাইন হয়েছিল, আমি এবং আমাদের আরও সহকর্মী ছিল, প্রফেসর আসিফ মোস্তফা মাহমুদ, ওয়াহিদুজ্জামান আকন্দ, আরও আমাদের কিছু ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ছিল, আমরা একসাথে বসে আমরা WHO গাইডলাইনে আমরা একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিস গাইডলাইন তৈরি করেছিলাম এবং বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে আমরা একটা এমডিআর ওয়ার্ড খুলতে সক্ষম হয়েছিলাম এবং রোগীগুলোকে চিকিৎসা দিতাম এবং এটা এখনও চালু আছে, আপনারা জানেন। তো সুখের বিষয় হলো যে ওইখানে যে রোগীগুলো আমরা ভর্তি করতাম তার কিন্তু কিওর রেট খুব ভালো ছিল, কিন্তু এখনও চলছে সেটা। তো আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আমি ট্রেনিং পোস্টটা দেখতাম এবং তার সঙ্গে এমডিআর ওয়ার্ডটাও আমি দেখতাম। জি, ধন্যবাদ। এই যে যক্ষ্মা নিয়ে এত কথা, যক্ষ্মা শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, তার পরবর্তী সময় আছে। বিশেষ করে এই যে ওষুধটি গ্রহণ করতে হয় কমপক্ষে 6 মাস, 6 মাস কেন গ্রহণ করতে হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক রোগীর থাকে যে তার উপসর্গগুলো ভালো হয়ে যাচ্ছে, তারপরেও কেন ওষুধ খেতে হবে? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ 6 মাস কেন খেতে হবে? এই যে রোগীর যে ব্যাকটেরিয়াটা মাইক্রোবায়োটিক টিউবারক্লোসিস, এইটার অনেকগুলো স্পেসিস আছে, ভাগ আছে। কেউ আছে র্যাপিডলি গ্রোয়িং, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তাড়াতাড়ি মরে যায়, কেউ স্লো গ্রোয়িং, কেউ ইন্টারমিডিয়েট গ্রোয়িং, কেউ ডরমেন্ট থাকে। তো এই বিভিন্ন রকমের যে ব্যাকটেরিয়াগুলো আছে, আর এছাড়া আরও প্রায় 200-র উপরে স্পেসিস আছে, কেউ রন্টিবার্কুলা আছে। তো এগুলোর জন্য যেটা করতে হয় সেটা হলো যে কোনটা কখন গ্রো করবে সেটা তো আমরা জানি না। এখন যেটা র্যাপিডলি গ্রোয়িং সেটা ওষুধ খাওয়ার পরে ওষুধ ভিতরে চলে গেল, সে মরে গেল। কিন্তু যেটা স্লোলি গ্রোয়িং, যেটা স্পার্সলি গ্রোয়িং, যেগুলো ঠিকমতো গ্রো করা গভর্নমেন্ট থাকে, এগুলো তো যায় না। তবে স্টাডি করে দেখা গেছে যে স্টাডি করে দেখা গেছে যে কোনো না কোনো সময় যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো এই 6 মাসের মধ্যে কখনো কখনো গ্রো করলে তখন ওষুধটা নিলে ওটা মারা পড়বে। তো সেই ক্ষেত্রে যদি নিয়মিত ওষুধ খাওয়া হয় তাহলে ওই যেগুলো জীবাণু থাকে ওগুলো ভালো হয়ে যায়। এই কারণেই লম্বা চিকিৎসা, যক্ষ্মা রোগের চিকিৎসাটা এগুলো লম্বা। কিন্তু অনেকেই তো আছে এরকম যে একবার নয়, 2বার নয়, বারবার সে যক্ষ্মার ওষুধগুলো গ্রহণ করছে। এটি কি নতুন করে যক্ষ্মা নাকি অন্যান্য জটিলতা, এই ব্যাপারটি কিভাবে বুঝবে? যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির যে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে, যে পেশেন্টটা একবার যক্ষ্মা ভালো হয়ে যায়
তার পরবর্তীতে সেকেন্ড টাইম চিকিৎসা দেওয়া হলে যক্ষা আছে না সেটা প্রুভ করে নিতে হবে। কিন্তু দেখা যায় যে আমাদের ডাক্তারদের মানে সতর্কতার কারণে অথবা স্বাস্থ্যকর্মীদের সতর্কতার কারণে না শুনেই যক্ষা আসে, লাংসেও সমস্যা আসে, অথবা তখন একটা যক্ষা চিকিৎসা আবার সেকেন্ড টাইম শুরু করে এবং সে আগের রেজিমেই শুরু করে, রিট্রিটমেন্ট করে না। এইভাবে একটা জিনিস আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা আমি দেখতে পাচ্ছি। আর একটা হলো যে হ্যাঁ, জীবাণু পাওয়া আগে সেকেন্ড টাইম, তখন আমরা ধরে নেব যে এইটা রিল্যাপস, তখন আমরা ট্রিটমেন্ট করব। আর যদি রিল্যাপস না হয়ে থাকে, যদি তাহলে তা আর আমরা কিন্তু রিট্রিটমেন্ট যাবো না। আর একটা আছে জটিল যক্ষা, যেটা মাল্টিড্রাগ বলতে হচ্ছে, সেটা যদি আমরা কালচার করে দেখি যে ওর মধ্যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স আছে, তখন আমরা জটিল জ্বরের চিকিৎসা ওই রেজিমেন্টে চলে যাবো। সুতরাং এখানে খুব কষা হওয়া দরকার ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের এবং রোগীদের। অবশ্যই রোগীদের হিস্ট্রি দেওয়া উচিত যে আমি একবার যখন ওষুধ খেয়েছি, আর ডাক্তারের সাথে জিজ্ঞেস করা উচিত যে আপনি কখনো খেয়েছেন কিনা। 3 নম্বর হলো ল্যাবরেটরিতে ভালো করে রিপোর্ট করা দরকার। জি অবশ্যই। যক্ষা নিয়ে আমরা আরও কথা শুনবো, এখন আবার একটু বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি যক্ষা রোগ পরবর্তী জটিলতা নিয়ে। সেই জটিলতার অংশ হিসেবেই জানতে চাই, জটিলতাটা কি ধরনের জটিলতা সবচেয়ে বেশি দেখা যায়? হ্যাঁ, যক্ষা রোগে যে ফুসফুসের জটিলতা হতে পারে একটা, আর একটা হলো ফুসফুস বহির্ভূত রোগের জটিলতা হতে পারে। ফুসফুসের জটিলতা যেটা হয় সেটা হলো যে লাংসের যে স্ট্রাকচার, আমাদের যে বায়ুথলিগুলো ওইখানে ড্যামেজ হয়। ড্যামেজ হলে কি হয়, ওইখানের মধ্যে বায়ুথলিগুলো বড় হয়, যে অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দি ব্রঙ্কাস হয়, ওগুলো বায়ুথলিগুলো ফুলে এম্পাইসেমাটাস হতে পারে। 3 নম্বর হলো ওইখানে আপনার সিক্রেশন জমতে পারে, ইনফেকশন হতে পারে, এবং ওই যে বুলোগুলো আছে যেগুলো যে সেপ্টামগুলো বায়ুথলিগুলো ওগুলো বাস্ট হয়ে ওইখান থেকে নিউমোথোরাক্স হয়ে যেতে পারে, ওইখানে পানি জমতে পারে, অনেক ইনফেকশন হতে পারে, ওইখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আমরা খুব কমন পাই। যক্ষা পরবর্তী যে লাংনের ফাঙ্গাল অ্যাসপারজিলোসিস, যেন মাথা হিমোপ্টাসিস, মানে এগুলোকে কাশি, জ্বর এবং তার সাথে রক্তক্ষরণ নিয়ে আসতে পারে। সেটা হলে যে যক্ষা তা না, যক্ষার পরবর্তী জটিলতা এগুলো হতে পারে। এগুলো হলো লাংসের ব্যাপারে। এছাড়া আর কি হতে পারে, যেহেতু প্লুরাল হয়েছিল, প্লুরাল মধ্যে একটু প্লুরাল পেইন হতে পারে। স্যার, আপনি ব্রঙ্কিকটিসিস নিয়ে বলছিলেন যে যক্ষা পরবর্তী সময় এই সমস্যা হয়, তো এই সমস্যা যদি হয় তাহলে সমাধান কিভাবে করতে হবে, চিকিৎসা কিভাবে নিতে হবে? যদি আমরা ব্রঙ্কিকটিসিস যে ভেবে থাকি যে আসলে এটা আমরা সিটি স্ক্যান করলে বুঝতে পারি, HRCT টেস্ট করলে বুঝতে পারি। যদি লোকালাইজ থাকে তাহলে আমরা অল্প, যদি থাকে একটা লাংসে থাকে, কোনো সেগমেন্টে থাকে, তাহলে আমরা ওইটা রিসেকশন করে ফেলতে পারি। রিসেকশন করে ফেললে আর ওখান থেকে আর রিপিটেডলি ইনফেকশন হবে না, আর ওখান থেকে হেমোপ্টাসিস হবে না। আর তার সঙ্গে যদি কমপ্লিকেটেড থাকে, ধরেন অনেক সময় 2টা লাংসে যদি ইনভলভ থাকে, তাহলে আর কিছু করার থাকে না, ট্রিটমেন্ট দিতে হয়। কিন্তু আমাদের খুঁজতে হবে যে এই ব্রঙ্কাইটিসের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কি না। হ্যাঁ, সে ফাঙ্গাল ইনফেকশন থাকে অনেক সময়, মানে কনকমিটেন্ট ফাঙ্গাল ইনফেকশন, অ্যাসপারজিলোসিস থাকে। জি। তো সেই ক্ষেত্রে অ্যাসপারজিলোসিসের চিকিৎসা মেডিকেল চিকিৎসায় সম্ভব, এবং অনেক সময় অ্যাসপারজিলোসিস ভালো হয়ে যায়। আর যদি না হয় তাহলে সেটার ক্ষেত্রে যদি লোকালাইজ থাকে, তাহলে সেটাকে আমরা রিসেকশন করে ভালো করে ফেলতে পারি। যক্ষার ক্ষেত্রে যেমন হচ্ছে কি ফুসফুসের সমস্যা হচ্ছে, ফুসফুসের পর্দা আপনি বলেছিলেন যে পানি আসে, তো এই পানি থেকে পরবর্তী সময় কি কোনো জটিলতা হতে পারে? হ্যাঁ, পানি থাকলে, পানিটা বের করলে না, এটা সাধারণত আমার লাংসটা পুরো কলাপস, লাংটা নর্মাল হয়ে যায়। পরে হয় যখন আমরা রেসপিরেশন নেই, তখন আমরা নেওয়ার সময় প্লুরাইটিক পেইন পাইতে পারি, অথবা ক্রনিক প্লুরাইটিস একটা আছে, হ্যাঁ, অথবা কোনো প্লুরাল ওখানে নোডুল হলে পর্দা মোটা হয়ে থিকেন প্লুরা হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কি কখনো অপারেশন প্রয়োজন হতে পারে? হ্যাঁ, যদি পর্দা মোটা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে পর্দাটা যদি আমরা ওখান থেকে পিল আউট করে সরাই ফেলতে পারি, তাহলে লাংসটা পুরো হয়ে যাবে, মানে এক্সপ্যান্ড করবে, তাহলে আমরা ওখান থেকে লাংসটা নর্মাল লাইফে লিড করতে পারবে। আপনি এর সাথে আরেকটি বলেছেন যে কখনো কখনো ফুসফুসের পর্দায় বাতাসও জমে, বাতাসের ব্যাপারে একটু জানতে চাই। এটি যদি হয় তাহলে কি করতে হবে ওই সময়? বাতাসটা সাধারণত জমে লাং প্যারেনকাইমা ইনভলভ হলে, তখন লাংয়ের মধ্যে লাংটা ফেটে গিয়ে প্লুরাল স্পেসে বাতাস জমে যায়। এটা সাধারণত টিউবারকুলোসিসে হয় না তা না, ভালোই হয়, বেশি হয়। তখন আমরা কি করি, ওইখানে একটা চেস্ট টিউব, ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ
আন্ডার ওয়াটার টিউব ড্রেনেজ দিয়ে দিই, দিলে পরে ওইটা লাংস পানিটা বের করে যায়, বের হয়ে গেলে তখন আবার ওইটা উঠ্রু করে ফেললে আবার লাংসটা খুলে যায়। পরবর্তী যদি থিকেন প্লুরার না হয় তাহলে আর কোনো কিছু করা হয় না, আর যদি থিকেন প্লুরার থাকে তাহলে থিকেন প্লুরার ম্যানেজমেন্ট দিয়ে ব্যবস্থা করতে হবে। তো এই যে বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে ফুসফুসের যক্ষার পরবর্তী সময়ে, এই জটিলতার কারণে একজন মানুষ তো স্বাভাবিক কাজকর্ম করতে অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে যায়, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? হ্যাঁ, তো আসলে অনেক ক্ষেত্রে হয় কিন্তু সব জায়গায় কিন্তু অনেক জায়গায় আর্লি চিকিৎসা করলে ভালো হয়ে যায়। যেখানে হয়ে গেছে তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, মেন্টাল বুস্টিং করতে হবে যে আপনি সুস্থ হয়ে যাবেন, বাকিটুক সুস্থ হয়েছেন, যক্ষা রোগ চলে গেছে। আর হলো আমাদের ব্রিদিং এক্সারসাইজ, পালমোনারি রিহ্যাবিলিটেশন একটা জিনিস আছে, পালমোনারি রিহ্যাবিলিটেশনটা করতে হবে। পালমোনারি রিহ্যাবিলিটেশনকে কীভাবে করবো, আমরা রোগীকে শেখায় দেবো কিছু নির্ধারিত ব্যায়াম, সে ব্যায়ামগুলো করলে সকাল বিকাল বা 2 বেলা 3 বেলা করলে এখন কিন্তু সে প্র্যাকটিসটা করা হচ্ছে, এবং এইটা কিন্তু এখন একটা বিরাট পর্যায়ে, এটার জন্য একটা চ্যাপ্টার। পালমোনারি রিহ্যাবিলিটেশন করলে রোগীটা ভালো হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হলো রোগী যে কন্ডিশনে রোগীর অসুবিধাগুলো হচ্ছে পরবর্তীতে ইনফেকশনগুলো যে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেইগুলোর জন্য নিউমোনিয়া প্রিভেন্ট করার জন্য নিউমোনিয়া ভ্যাকসিন দেবো, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবো, পেশেন্টকে মেনে চলতে বলবো। এই যে তার সক্ষমতা বাড়ানোর জন্য তাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, এটি করতে হবে কোথায়? এই নিয়ে কি কোনো প্রজেক্ট আছে? হ্যাঁ, রিহ্যাবিলিটেশন প্রজেক্ট আছে, এবং এছাড়া এটা একটা গভর্নমেন্ট যে হসপিটাল বক্ষব্যাধি হাসপাতালে আছে, কিন্তু আমাদের প্রাইভেটেও আছে অনেক জায়গায়। এবং এখন আপনারা জানবেন যে মানে রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট অনেক আছে, বের হয়ে গেছে। খালি আমরা শুধু ডক্টর হিসেবে রেফার করব, রোগীরা ওখান থেকে গিয়ে করে নিয়ে আসবে, সব প্রজেক্ট আছে। একজন কর্মক্ষম মানুষের ক্ষেত্রে এই যে সারা জীবন ধরে তার এক ধরনের পঙ্গুত্বই চলে আসে, এটা থেকে তো রিকভারি করতেই হবে, এবং সেক্ষেত্রে একজন চিকিৎসকেরও একটা ভূমিকা আছে। সেই ভূমিকা থেকে জানতে চাই যে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপনি জেনে সুখী হবেন যে আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশন, ডেমিয়ন ফাউন্ডেশন, যারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস নিয়ে কাজ করতো, এবং তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং বাংলাদেশ ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামে 3টা মিলে কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যে টাঙ্গাইল এবং ময়মনসিংহে 2 জায়গায় 2টা যক্ষা রিহ্যাবিলিটেশন সেন্টার, জটিল যক্ষা রোগ রিকভারেশন সেন্টার, পুনর্বাসন সেন্টার খুলেছে। তো এখানে যক্ষা পরবর্তী যে জটিলতাগুলো আছে সেগুলো অ্যাসেস করা হয় এবং এখানে চিকিৎসা হয়। আপনারা জানবেন যে ডেমিয়ন ফাউন্ডেশনের থেকে প্রথমে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিসের চিকিৎসা কিন্তু হতো। আমরা জানতাম যে এক সময় 18 মাস, 12 মাস, 14 মাস চিকিৎসা করা হতো, কিন্তু মজার ব্যাপার হলো আমি যখন যক্ষার সাথে কাজ করতাম 8 সাল 9 সালেই আমি দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় যে এটা কমিয়ে আনা সম্ভব। এবং সুখের বিষয় যে এখন একটা বাংলাদেশ রেজিমেন্ট নামে বাংলাদেশের রোগীদের উপরে ট্রায়াল দিয়ে একটা শর্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস রেজিমেন্ট চলছে বাংলাদেশে এখন। তো সেটাই কিন্তু সারা বিশ্বে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। তো যেটা হলো এখন সেই চিকিৎসা করার পরে যে যক্ষা পরবর্তী যে জটিলতাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু 2টো সেন্টার, এবং আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সঙ্গে একটা জাতীয় যক্ষা কর্মসূচি এবং আপনার ডেমিয়ন ফাউন্ডেশনের একটা চুক্তি হয়েছে। আমরা ওখানে কাজ করছি নিবিড়ভাবে, সেই রোগীগুলোকে ডেকে আনছি, কারণ আপনারা জানেন যে একটা যক্ষা জটিলতার কারণে কর্মক্ষম মানুষগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে, সমাজের বার্ডেন, ফ্যামিলির বার্ডেন হচ্ছে, দারিদ্রতা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে এই পদক্ষেপটা কিন্তু আসলে ন্যাশনাল ওয়াইজে নেওয়া উচিত, কিন্তু লাং ফাউন্ডেশন কিন্তু সুখের বিষয় এটা এগিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা ওখানে একটা সেশন বাই সেশন আমরা রোগীগুলোকে অ্যাসেস করি যে তার জটিলতার কতটুকু আছে, কীভাবে আছে, তার ফিজিক্যাল জটিলতা কতটুক, সাইকোলজিক্যাল জটিলতার কতটুকু আছে, মেন্টাল স্ট্রেংথ কতটুকু আছে, এবার পর্যায়ক্রমে তাকে এই ওদের সহযোগিতা, ডেমিয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং যক্ষান্তর কর্মসূচি সকল থেকে লাং ফাউন্ডেশন কিন্তু এটা নিয়ে একটা কর্মসূচি চালু করছে এবং এটা খুব ভালোভাবে চালু আছে। জি, ধন্যবাদ। খুবই আশাব্যঞ্জক কিছু কথা আমরা শুনলাম মাত্র, যে এ নিয়ে কাজ হচ্ছে, এবং সেক্ষেত্রে যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে তাদের সংগঠনই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু তারপরও রোগ থেকে যায় এবং রোগের জটিলতাও সেই কারণে তৈরি হচ্ছে, এবং সেই জটিলতার ভুক্তভোগী হচ্ছে আমাদের সাধারণ জনগণ। তো এই যে জটিলতা হচ্ছে, জটিলতাগুলোর মধ্যে যেমন আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে ব্রঙ্কাইটিস, পর্দা মোটা হয়ে যাওয়া, তো এই সমস্যাগুলো তো ফুসফুসের মধ্যে, ফুসফুসের বাইরে যে অঙ্গ প্রত্যঙ্গে যক্ষা হয় সেই ক্ষেত্রে কী ধরনের জটিলতা হতে পারে? যদি আমরা গ্ল্যান্ড টিবির কথাই ধরি, যেটি সবচেয়ে বেশি দেখা যায়, এক্ষেত্রে কী ধরনের জটিলতা হতে পারে?
হ্যাঁ, গ্ল্যান্ড টিবিতে আসলে কিন্তু এটা আমাদের কাছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হিসাবে আমরা চিকিৎসা করি। এটা কিন্তু ছোঁয়াচে নয়, 1 নম্বর। 2 নম্বর হলো মেয়েদের সাধারণত বেশি হয়, ছেলেদেরও হতে পারে, বাচ্চাদেরও বেশি হতে পারে, এবং এটা নিয়ে কিন্তু আমরা জটিল অবস্থা নিয়েও আসতে পারে, অল্প থেকে আসতে পারে। তো এটা চিকিৎসা কিন্তু নর্মাল টিবি চিকিৎসার মতোই, যতক্ষণ না পর্যন্ত এইটা আমরা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাক্ট, নন টিউবারকুলার মাইক্রোব্যাক্ট হিসেবে, স্ক্লেরোফিশিয়াল হিসেবে ডায়াগনোসিস করতে না পারি। তো প্রথমের ক্ষেত্রে এটা যেহেতু যদি যেটা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাক্ট দিয়ে ইনফেকশন হয়, নন টিউবারকুলার মাইক্রোব্যাক্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু জটিলতাটা বেশি হয়। কি বেশি হয়? ওটা ফুলে যায় এবং এটা ফুলে গিয়ে এটা ফেটে যায়। আচ্ছা, ফেটে যায় এবং এই ফাটাটা কিন্তু আর সারছে না। এবং এই ক্ষেত্রে কিন্তু নর্মাল যে টিবি ড্রাগ তাতেও কাজ করছে না। সেই জন্য আমরা আগে ডায়াগনোসিস করি যে কোন অর্গানিজমটাতে হয়েছে, এটাকে মাইক্রোব্যাকটারিয়াল টিউবারকুলোসিস না নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াল। তারপর আমরা সেই পথে আগেলে আপনার আস্তে আস্তে হয়। এটা যদি বাস্ট না করার আগেও কিন্তু এটা বড় হয়ে নিচের দিকে নামতে পারে। শুধু যে ঘাড়ে হয় তা না, এটা কিন্তু ফুসফুসের ভিতরে ট্রাকিয়ার পাশেও হতে পারে, হাইলাও হইতে, হাইলামে আমাদের লাংসের দুইটা যে ব্রঙ্কাস বেরোয় যায় ওইখান থেকে হতে পারে। হাইলার বড় হয়ে ওইটা কিন্তু একটা লাঙের মেইন প্রিন্সিপাল ব্রঙ্কাস বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দিয়ে লাংটা কলাপস করেও দিতে পারে, অথবা ওই হাইলামের মধ্যে রাপচার বাস্ট করতে পারে। এরকম রোগী অনেক সময় পাওয়া যায়। তো সেই সব ক্ষেত্রে এগুলো একটা জটিলতা। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা লাঙে নিউমোনিয়া নিয়ে আসে, অথবা এম্পাইমিয়া নিয়ে আসতে পারে, লাং অ্যাবসেস নিয়ে আসতে পারে, অথবা এইভাবে নিয়ে আসতে পারে। তো এগুলো হলো কথা। আর এছাড়া যদি অন্য জায়গায় হয়, আমরা যেটা কমনলি আমাদের ওরি হওয়ার বিষয়, আমাদের জটিল মেনিনজিয়াল টিউবারকুলোসিস যেটা, এইটা সাধারণত 2টা শ্রেণীতে বেশি হয়। একটা শ্রেণী হলো অল্প বয়সে বাচ্চাদের বেশি হয়, আর হলো যারা এজেড আপনার 60, 70, 80। এবং সবচেয়ে মজার কথা হলো যে এইটা কিন্তু আপনার খুব আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারি না, কিছু স্পেশাল ইনভেস্টিগেশন করে করতে হয়। সিমটম দেখার পরে আমরা ইনভেস্টিগেশন করে আমরা লাম্বার পাঞ্চার করে অথবা যেভাবে হোক আমাদের সেসেপ থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি তখন। এবং করার সময় এই করতেই কিন্তু কিছু সিকুয়েলি হয়ে যায়, যেমন মেনিনজাইটিস মেনিনজাইটিস কনভালশন হয়, পেশেন্টের কিছু সেরিব্রাল ড্যামেজ হতে পারে, কিছু কনভালশন সিজার হতে পারে বাচ্চাগুলোর সিজার, হাই ফিভার সিজার হয়ে যায়। এই সিজারটা কিন্তু প্রথম চিকিৎসা করতে না পারলে লাইফ লং থেকে যেতে পারে। আর যেটা হলো সবচেয়ে বড় বিষয়, এর ডেথ রেটটা খুব বেশি, ডেথ রেট ভেরি ভেরি হাই। ইভেন আন্ডার ট্রিটমেন্ট করলেও আমরা এর মধ্যে সব ওষুধ দিয়ে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, তার সঙ্গে স্টেরয়েড দিই, তারপরও দেখা যায় যে ডেথ রেট ইজ সো হাই। কিন্তু টিউবারকুলোসিসে আমাদের লাং টিউবারকুলোসিসের মতো লাং টিউবারকুলোসিসে এত ডেথ হয় না। এটা আমাদের অ্যালার্মিং, সুতরাং আমাদের আইলে ডায়াগনোস করা খুব জরুরি। 2 নম্বর। 3 নম্বর হলো যদি জরায়ুর টিউবারকুলোসিস হয়, জরায়ুতে অথবা পেটে টিউবারকুলোসিস হয়, সেগুলোর জন্য আমাদের কিন্তু কিছু কমপ্লিকেশন হয়। যেমন যারা আমাদের দেশে, যেহেতু এটা কমন, বেশ করে আমাদের দেশের আপনার ফার্টিলিটি, ওই বয়সে যাদের ফার্টিলিটি যে নর্মাল তার কথা, সেটা হ্যাম্পার হয় এবং তাতে সোশ্যাল অসুবিধা হয়। বাচ্চা কাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না? যেহেতু ওইখানে টিউবারকুলোসিস আছে, জরায়ুতে টিউবারকুলোসিস আছে। তো যার কারণে হয় কি, এটা সোশ্যাল ডিসরাপশন হয়, অনেক সময় ডিভোর্সও হয়ে যায়, এসব কমপ্লিকেশন। এছাড়া কিন্তু এটা কিন্তু চিকিৎসা করে ভালো করা যায়, আর্লি ডায়াগনোসিস করতে পারলে। এটা একটা বিরাট ব্যাপার। 2 নম্বর হলো পেশেন্টের পেটে পানি আসতে পারে যদি টিউবারকুলার পেনিট্রাইটিস হয়, অথবা যদি আপনার পানি আসলে সেখানে অনেক এডিশন হতে পারে, আপনার অবস্ট্রাকটিভ ডিজিজ হতে পারে, জিআই ট্র্যাক্ট অবস্ট্রাকটিভ ডিজিজ হতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সাবইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে হতে পারে, বাচ্চাদের হয়, বয়সের হয়, যে কোনো বয়সের মজা হতে পারে। যদি আপনার এইটা হলো এইগুলো হলো মেইন কমপ্লিকেশনস, এবং এইগুলো এড়ানোর জন্যই কিন্তু আমাদের অনেক প্রচার প্রসার প্রয়োজন। জি, অবশ্যই আমরা এ নিয়ে আরও কথা শুনবো। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি যক্ষ্মা নিয়ে, যক্ষ্মা পরবর্তী জটিলতা নিয়ে, এবং জটিলতার জন্য কি করতে হবে সেই ব্যাপারগুলো একটু করে জানছি। আমরা জটিলতার ক্ষেত্রে শুনছিলাম বিভিন্ন ধরনের যেগুলো ফুসফুস বহির্ভূত যক্ষ্মা আছে সেই সব ক্ষেত্রে। আপনি বলছিলেন পেটের কথা। পেটের ক্ষেত্রে অনেক সময় বলে যে অপারেশন লাগবে, আবার অনেক সময় বলে যে অপারেশন লাগবে না, শুধু ওষুধ খেলেই ভালো হয়ে যাবে।
কখন অপারেশন লাগে কখন অপারেশন লাগে না, এই ব্যাপারটা একটু জানতে চাই। মজার প্রশ্ন করেছেন আপনি। আসলে এটা সব কিছুই নির্ভর করছে রোগীর কন্ডিশনের উপর, প্রেজেন্টেশন উপরে। আমরা যারা টিবি স্পেশালিস্ট আছে, আমরা কিন্তু পেশেন্টকে আসলে প্রথম রোগীটার মানে বৃত্তান্ত ইতিহাসটা আমরা নেই, ডিটেল হিস্ট্রিটা নিজে নেই, এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংয়ের সাথে অ্যাসেস করি হিস্ট্রিটা। যদি এটা আর্লি স্টেজে হয় তাহলে তো আপনার ট্রিটমেন্ট করেই ভালো করা যায়। ট্রিটমেন্ট খুব সোজা, ডায়াগনোসিসটা না একটু কঠিন। সেই ক্ষেত্রে আমরা যদি পেটে যক্ষা হয় তাহলে আমরা সাধারণত কমন প্রেজেন্টেশন যেগুলো পাই, যে লো গ্রেড ফিভার, তারপরে অ্যাবডোমিনাল ফ্ল্যাটুলেন্স, তারপরে আপনার পেটটা ফুলে যাওয়া, ডায়রিয়া থাকা অনেক সময়, এইগুলো থাকলে আমরা যদি প্রথম দিকে পাই তাহলে আমরা কী করি, আমরা যদি পেটের মধ্যে পানি পাই সঙ্গে সঙ্গে পানিটা অ্যাসপিরেট করি, হ্যাঁ, অ্যাসেটিক ফ্লুইডটা অ্যাসপিরেট করে দেখি যে আসলে এখানে কী আছে, করে দেখি যদি ওর মধ্যে টিবি জীবাণু পাওয়া যায় তাহলে আমরা চিকিৎসা করতে পারি। তবে এখন তো অনেক আধুনিক পরীক্ষা শুরু হয়েছে, যেমন অ্যালট্রাসাউন্ড করে বোঝা যায় যে কী অবস্থায় ওখানে আছে, পানিটা কতটুকু আছে, কোন জায়গায় আছে। আচ্ছা, তারপর আমরা ওইখান থেকে আমরা একটা বায়োপসিও নিতে পারি যদি কোনো লেশন পাই। হ্যাঁ, যদি কোনো অনেক কিছু হয়, সিকামে যদি হয়, অ্যাবডোমিনাল মানে জিআই ট্র্যাক্টে যদি হয়, ওটা বায়োপসি নিয়েও আমরা ক্রনিক গ্রাম-নেগেটিভ ইনফেকশন কনসিস্টেন্ট উইথ টিউবারকুলোসিস যদি পাই, আমরা ট্রিটমেন্ট করে আর্লি হলে ভালো হয়ে যায়। এইসব ক্ষেত্রে কোনো সময় কোনো কমপ্লিকেশন হয় না, না হওয়ার কারণে যদি হয় তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্টেই কমপ্লিটলি ভালো হওয়া সম্ভব, এবং ভুরি আমরা এরকম চিকিৎসা করছি। কিন্তু যদি কমপ্লিকেশন নিয়ে আসে, যেমন সাবঅ্যাকুয়ারি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, অথবা যদি আপনার অনেক জেনোটিউনারি টিউবারকুলোসিস নিয়ে আসে, ব্লাডার সিস্টাইটিস নিয়ে আসে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার সার্জিক্যাল লাগে, এবং সেসব লাগলে মিনিমাম অ্যাক্সেস সার্জারি করে এগুলো ভালো করে দেওয়া যায়। জি, ধন্যবাদ। যেমন আমরা পেটের টিবির কথা শুনছিলাম, আবার হাড্ডি বা হাড়ের মধ্যে টিবি হয়, সেক্ষেত্রে রোগটি নির্ণয় করার চাইতে চিকিৎসা নেওয়াটা বোধহয় কারো কারো ক্ষেত্রে বেশি জটিল, কারণ চিকিৎসাটা নাকি দীর্ঘায়িত করতে হয়। কেন করতে হয় এই ব্যাপারটা একটু জানতে চাই। আচ্ছা, সেটা হলো হাড়ের টিউবারকুলোসিসটা একটু জটিল টিউবারকুলোসিস, 1 নম্বর। 2 যেমন হলো এই চিকিৎসাটা আমরা করতে গেলে আমাদের অন্য চিকিৎসাতে ডিফারেন্ট। জানেন একটা লাংসের টিউবারকুলোসিস যদি হয়, আমাদের লাংসে হার্টের খুব কাছে, ব্লাড সাপ্লাই খুব বেশি, একটা ড্রাগ যদি আমরা দেই ব্লাডে যায়, ব্লাড থেকে লাংসে চলে যায়, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায়। কোনো অর্গান আছে যেখানে ব্লাড সাপ্লাই খুবই দুরূহ, যেমন জয়েন্ট টিউবারকুলোসিসগুলো ব্লাড সাপ্লাই কিন্তু খুবই কোনো জায়গায় কম, এইগুলোর জন্য কিন্তু আপনার হয় এই লম্বা চিকিৎসা প্রয়োজন হয়। সেখানে আমরা 9 মাসের জায়গায় 12 মাস, 14 মাস, 16 মাস, 18 মাসও চিকিৎসা করি। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার একটা আমি একটা এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিসের কথা আমি এখন মনে পড়ছে, সেটা আমি বলছি, যে টিবি পেরিকার্ডাইটিস একটা আছে। আচ্ছা, হার্টের টিউবারকুলোসিস হতে পারে, হার্টের কাভারিং টিউবারকুলোসিস হতে পারে, সেটা নিয়েও শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, এবং আপনার জ্বর, এবং এক্সরে করে বোঝা যায় যে একটা হার্টটা গ্লোবুলার প্যাটার্ন হয়ে গেছে, ইকো করলে বোঝা যায় একটা ইকো ফ্রি স্পেস আছে, এবং ওইখান থেকে আমরা পানি নিয়ে চিকিৎসা করলে অনেক সময় আমরা টিউবারকুলোসিস পাই, এবং এখানে আমরা কিন্তু চিকিৎসা করলে আপনার খুব তাড়াতাড়ি রোগীটা ভালো হয়ে যায়। চিকিৎসা না করলে কিন্তু কার্ডিয়াক টেম্পোরারি হয়ে রোগী মারা যেতে পারে। আচ্ছা, তার মানে খুব জটিল একটা অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো যক্ষার তো বিভিন্ন জটিলতা হচ্ছে, একটি জটিলতা মনে হয় খুব একটা আনকমন নয়, তা হচ্ছে গিয়ে এই ধরনের রোগীর পরবর্তী সময়ে কাশির সাথে রক্ত আসে। যদি এরকম অসুবিধা দেখা যায় কেন হয় এবং কি করতে হবে? আচ্ছা, যদি বুকে যক্ষা, তখনই তো কাশি আসবে। কাশি আসলে যে হয় এখানে ক্রনিক ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হওয়ার কারণে আমাদের লাংসের ভিতরে বায়ুথলি আছে, বায়ুথলির সাথে সাথে আমার এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে যাওয়ার জন্য ট্রান্সফার যে হয়, কার্বন ডাইঅক্সাইডটা বেরোয় যায়, অক্সিজেনটা ঢুকে, এই যে ব্লাড ক্যাপিলারি ভেসেল, ক্যাপিলারিজগুলো আছে, এই ক্যাপিলারিজগুলোর মধ্যেও ইনফ্লামেশন হয়, এবং ক্যাপিলারিগুলো ক্রনিক ইনফ্লামেশনের কারণে এনিউরিজমার আকার ধারণ করে। এটাকে বলা হয় রাসমুসেনস এনিউরিজম। রাসমুসেনস এনিউরিজম যদি হয় তাহলে যে কোনো সময় এনিউরিজমটা রাপচার করতে পারে। রাপচার করলে এখান থেকে ব্লিডিংটা আমাদের ব্রঙ্কিওলে এসে আবার হেমোপ্টাইসিস হতে পারে। আচ্ছা, এই যে ব্রঙ্কিকটিসিস জাতীয় যারা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কি এই ধরনের সমস্যা কেন হচ্ছে? ব্রঙ্কিকটিসিস ব্রঙ্কিকটিসিস রোগীর জন্য যারা আসছে তাদের রিকারেন্ট কাফ থাকবে এবং শ্বাসকষ্ট থাকবে। ট্রান্সফার যেটা হয়, গ্যাস ট্রান্সফার, ওটা ঠিকমতো না হওয়ার কারণে সবসময় অক্সিজেন হাঙ্গার থাকবে, হ্যাঁ, এবং বুকে ব্যথা হতে পারে।
ইনফেকশনটা জটিল আকার ধারণ করতে পারে, যেখান থেকে শুধু ইনফেকশন না, এখানে বারবার ট্রিটমেন্ট করলে আবার ইনফেকশন, আবার করলে আবার ইনফেকশন, এর সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন, অনেক কিছু হতে পারে। তার মানে অনেক ধরনের কারণেই যক্ষার সাথে কফ আসতে পারে। তো এই ক্ষেত্রে এই যে কফ মানে রক্ত যদি আসে, তাহলে উদ্বেগজনক কখন বলবো, কখন যে এটাকে বাসায় চিকিৎসা করবে, কখন হাসপাতালে আসতে হবে? হ্যাঁ, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি দেখেছি যে টিউবারক্লোসিস পেশেন্ট, আমি তখন স্টুডেন্ট, আমি বকোয়াতে কাজ করি, তখন দেখেছি যে আমরা যেখানে ডিউটি করতাম ওখান থেকে 18 নম্বর ওয়েস্ট নাম্বার ওয়ার্ডটা অনেক দূরে ছিল, এখনও দূরে আছে, তাই না? তো যেটা হয়েছে যে একদিন গিয়ে দেখলাম যে একটা পেশেন্টের ম্যাসিভ হেমোপটাইসিস, মানে রক্ত কাশির সাথে গিয়ে ফ্লোর একদম ভেসে গেছে, পেশেন্ট অ্যাবাউট টু কলাপস। তো এইটা যেটা হয় যে প্রথম যদি হেমোপটাইসিস অল্প অল্প হয় বা রক্তক্ষরণ যদি অল্প অল্প সাথে হয়, তাহলে আমার রক্তক্ষরণ বন্ধের জন্য আমাদের কিছু ওষুধপত্র আছে, এবং তখন আমরা ইভ্যালুয়েট করে দেখি যে আসলে ব্রঙ্কাইটিসটা কতটুকু, কত বড়। আর যদি ম্যাসিভ হেমোপটাইসিস হয়, তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত বন্ধের সাথে সাথে, ওষুধ দেওয়ার সাথে সাথে, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে তাকে হেমোডাইনামিক স্টেবল করতে হবে। 2 নম্বর হলো তাকে ওইটা আপনাকে ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ধরনের রোগীদের যেহেতু জটিলতা অনেক দিন ধরেই থাকে এবং বলা যায় যে সারা জীবন ধরেই কিছু না কিছু হতে থাকে, তাদের ক্ষেত্রে মানসিক সাপোর্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে এই ধরনের রোগীদের পরিবার বা সমাজের ভূমিকাটা কীরকম হওয়া উচিত? হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটি আমাদের দরকার এখন, কারণ সামাজিক স্বীকৃতি নাই আমাদের দেশে। এখন টিভি হলে মনে হয় যে ওর কাছে দূরে থাকতে হবে, ওর কাছে যাওয়া যাবে না, ও ছোঁয়াচে, ওকে কোথাও নেওয়া যাবে না। ইভেন কর্মক্ষেত্রে তাকে যখন চাকরি করতে যায় তখন তুমি তো পারবা, তুমি তো চুবির রোগী, এইগুলো বলে ওনাকে মরালি ডিমোরালাইজ করা হয়, করে ফেলে। তো ডিমোরালাইজ করাটা কিন্তু খুবই একটা জাতির জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য খুব বিরাট ক্ষতি ব্যাপার। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যক্ষা তো আপনারা জানেন, যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটা কিন্তু এখন ঠিক না। যক্ষা ভালো হয়ে যায়, কিন্তু যক্ষা রোগ হলে যক্ষার চিকিৎসা করতে হবে, যক্ষা রোগের ফলো আপ করতে হবে, কমপ্লিকেশন এড়াতে হবে, এবং রোগেরকে যে স্ট্রাকচারাল ড্যামেজ হচ্ছে সেই জন্য রিহ্যাবিলিটেট করতে হবে, পালমারি রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন করতে হবে। 2 নম্বর হলো সব জায়গায় আমার মেন্টাল রিহ্যাবিলিটেশন করতে হবে, মেন্টাল আপ ডাউন করতে হবে, মেন্টাল ব্রেকডাউন যাতে হয় ওইটাকে সোশ্যালি রিকগনাইজ করতে হবে, সব ক্ষেত্রে ওকে সমান অধিকার দিতে হবে। জি, অবশ্যই। আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।